সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, মেহেদি ভাই বা সাইফুল ভাই যারা আছেন, বিষয়টা হচ্ছে যে এখন তো আর আমি ফার্স্ট সেমিস্টারে পড়াটা তো আমি পড়বো না, ঠিক আছে? বা অষ্টম ব্যাচের আমরা যারা আছি আমরা তো পড়বো না, কাজে এটা তো আর গ্রুপ স্টাডি থাকলো না, এটা হয়ে যাচ্ছে অনলাইন ক্লাস, ঠিক আছে? এখন একটা বিষয় গুরুত্বপূর্ণ, যে সেটা হচ্ছে যে আপনাদের মানে আপনারা যারা নবম ব্যাচের থাকবেন, আমি তো অলরেডি প্রতিশ্রুতি অনেককেই দিছি যে আপনাদের কোর্সটা শেষ করে দিব। যেহেতু কর্মব্যস্তময় দিনে আপনারা অনেকেই আছেন যে কোনোভাবে পড়ার সময় বের করতে পারেন না, সেই হিসাবে আহ, খুবই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো। অলরেডি আমাদের সাথে নবম ব্যাচের যারা বসছিলেন তাদের অনেকেই খুব দৃঢ়তার সাথে বলেন যে আমরা এখনই পরীক্ষা দিলে মানে মোটামুটি ভালো রেজাল্ট করে আসতে পারবো নবম ব্যাচের। মানে আমাদের সাথে থেকে থেকে অষ্টম ব্যাচের সাথে ওনাদের বই প্রায় শেষের পথে। তো এখন নবম ব্যাচের কারা কারা থাকবেন, মানে যেহেতু এটা গ্রুপ স্টাডি আর হচ্ছে না, বা আমি যে আপনাদের লিড দিচ্ছি বা আপনাদের সাথে আমি পড়তেছি, এটা তো আর আমার পড়া নাই, যেহেতু আমি সেকেন্ড সেমিস্টারে উঠে গেছি। কাজেই যদি আপনারা না থাকেন, তাহলে ওই সময়টা সিলেক্ট করা বা ওই সময় আমার আসা, ঠিক আছে, একটা বিষয়টা একটা কেমন দেখে না? এই জন্য আপনারা যদি সবাই একটু আমাকে একটা লিস্ট দেন যে আমরা এই কয়জন অবশ্যই থাকবো, এবং যদি কেউ থাকতে না পারেন তাহলে আগের থেকে গ্রুপে বলে দেবেন যে আজকে এই কারণে পারবো না, তাহলে সে ইউটিউবে ভিডিও দেখে সে দেখবে। মানে আমি চাচ্ছি প্রতিদিন আপনাদের কিছু পড়া মানে জায়গায় বসে কমপ্লিট করাইতে। একটা অধ্যায়ের 4টা প্রশ্ন যদি পড়ে ওই 4টাই আপনি বলতে পারবেন, এইভাবে শেষ করাইতে। আর পরের দিন যাতে আপনার সকালে আর পড়া না লাগে, মানে বাচ্চাদের মতন পড়া দেবো নেবো তা না। বুঝতে পারছি, মানে একটা নিয়মের ভিতরে থাকলে আপনাদের কোর্সটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। না হলে দেখতে দেখতে পরীক্ষা চলে আসবে, হয়তো পরীক্ষার আগে খুব প্রেশার পড়ে যাবে, ঠিক আছে? এখন এই ব্যাপারে আপনারা কে কি বলেন, সবাই একটু মতামত রাখেন। ভাই ঠিক আছে, আপনার কথাটাও ঠিক আছে। আমরা মোটামুটি তো এখন তো ক্লাস করতে হবে, আমাদের পরীক্ষার তো আর বেশি দিন নাই। গ্রুপ স্টাডি বলেন বা ক্লাসে বলেন, এটা তো করতে হবে। মোটামুটি 1 ঘন্টা অনলাইনে থাকলে মোটামুটি অনেক পড়া হয়ে যায় বা শেখা হয়ে যায়। মোটামুটি আমি আছি ভাই, আমি রেগুলার ক্লাস করতে ট্রাই করবো। এখন এইটাই আর কি, মানে দেখা যাচ্ছে যে সবাই যদি বলেন তাহলে হয়তো এটা হবে, ঠিক আছে? আর আমরা তো পাশাপাশি অষ্টম ব্যাচের যে গ্রুপ স্টাডিরা অনেকেই মানে আহ, একসাথে পড়তে পড়তে এমন একটা অবস্থা হয়েছে যে এখন এই একসাথে পড়তে না বসলে অনেকেরই আছে পড়াটা হয় না, ওই গ্রুপ স্টাডিটা বা অনলাইন ক্লাসটাকেই মিস করে তারা। আমি নিজেও মিস করি, মানে আমি পুরো পরীক্ষাটা জুড়ে আমি সবাইকে নিয়ে পড়তে বসছি, মানে ওর মাধ্যমেই আমি প্রস্তুতি নিছি, এরকম একটা অবস্থা দাঁড়াইছে। যাই হোক, তাহলে আপনারা সবাই এখানে যারা আছেন তারা প্রতিদিন থাকবেন, ঠিক আছে? তাহলে আমরা প্রতিদিন ওই শিডিউল অনুযায়ী আমরা বসতে পারবো। আচ্ছা, মিউট করে দেব কেন? মিউট করে দিব কেন? আপনি তো মিউট এমনিতেই আছেন, আপনি তো মিউট করেই রাখছেন। রুমা মাহমুদ, আপনি আনমিউটে চাপ দেন কথা বলার জন্য। আমি তো মিউট করিনি আপনাকে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আহ, আহ, কিভাবে পড়তে পারি, কোন বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনা করতে পারি, এবং কিভাবে কোর্সটা তাড়াতাড়ি শেষ করা যায়। আর এর আগে নবম ব্যাচের ক্লাসে তো অনেকেই, রুমা মাহমুদ বোধহয় ছিলেন, সাইফুল ভাই ছিলেন, মেহেদি ভাই মাঝে মধ্যে ছিলেন অষ্টম ব্যাচের ক্লাসে, তসলিমা আপা ছিলেন, তাই না? খোকন ভাই আজকে নতুন। একটু আপনাদের কথা বলতে হবে, ভাইয়া বুঝতে পারছেন? আপনার কি মতামত, কি আপনার মতামত একটু আমাদের বলেন। আমার মতামত আমি অলরেডি বলছি, সেটা হচ্ছে যে প্রতিদিন সবার যারা থাকবেন তারা একটু, মানে আমি চাচ্ছিলাম যে একটা নাম এন্ট্রি করব। কেন করব? কারণ দেখা যাচ্ছে আজকে 8টায় ক্লাস, আমি আসছি, কেউ আসেন নাই, বা 2জন আসছে বাকিরা
আসে নাই। মানে আমি চাচ্ছি একটা নিয়মের ভিতরে সবাইকে আনতে, যাতে অবশ্যই না আসলে আমাকে এই গ্রুপে বলে দিবেন যে আজকে আমি থাকতে পারবো না। ঠিক আছে? তাহলে কি হবে, মানে আপনারা একটা চিন্তা করবেন যে আমি একটা 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 দলের ভিতরে আছি, সেখানে আমি পড়তেছি। ঠিক আছে? মানে একটা শৃঙ্খলা, যেটা শৃঙ্খলা না থাকলে দেখা যাচ্ছে যে যেহেতু এটা অনলাইন, আমি ক্লাস নেব, আমার নিজের কিন্তু পড়া না, আমি কিন্তু ফার্স্ট সেমিস্টারের পড়া কিন্তু আর আমার পরীক্ষার জন্য আমি পড়বো না। ঠিক আছে? এই জন্য মূলত এই নিয়মের বিষয়টা বলতেছি। আর যদি সেকেন্ড সেমিস্টারে আমরা যে গ্রুপ স্টাডি করবো, ওটাই কোনো নিয়ম নাই, একজন আসলে তার সাথে নিয়ে পড়া শুরু করবো। এটা হচ্ছে মূল কথা। যাই হোক, এখন কোন বিষয়টা আপনারা আগে পড়তে পারেন, আর একটা বিষয় কি আজকে একটা অধ্যায় কালকে একটা অধ্যায় এইভাবে পড়ালে ভালো হয়, নাকি পুরো একটা বই 5টা অধ্যায় শেষ করলে ভালো হয়? এই ব্যাপারে আপনার মতামত দেন। একদিন এক এক সাবজেক্ট, এক সাবজেক্ট একটা বলে একটা গেম চলে আসবে, মানে একটা রুটিন করে একদিন এক সাবজেক্ট করে পড়ালে, একটা রুটিন করে, ওটা মনে হয় ভালো হয় আমার মতে আর কি। ভাইয়া একটা আচ্ছা, একটা বই শেষ করলেই ভালো হয়, বুঝছেন? একটা একটা বই শেষ করলে ভালো হয় না? হ্যাঁ, একটা আচ্ছা, একটা আর জি সাবজেক্ট জি শেষ জি। করলে ভালো হয়, কারণ একদিন ওইটা ওইটা আরো গুলমেলে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা অবশ্য আপনার বলেন নাই। কারণ হচ্ছে যে আমাদের তো বই খুব বড় না, 5টা অধ্যায় বা 6টা অধ্যায় ভালো করে পড়তে হবে, কিছু কিছু অধ্যায় আগে পড়তে হবে। ঠিক আছে? সেই হিসাবে বোধহয় একটা বই শেষ করলে, আমি যেভাবে পড়ি, মানে আমি যেটা ধরি ওটা শেষ করে, অথবা কমপক্ষে 3টা 4টা অধ্যায় শেষ করে তারপর আরেকটা ধরি। মানে আজকে এখান থেকে 2টা, ওখান থেকে 2টা, এভাবে মনেও রাখা যায় না। ঠিক আছে? তাহলে আর কার কি মত? এই তাসলিমা আপার সাথে কি একমত সবাই? জি জি, একমত একমত। আচ্ছা, ঠিক আছে তাইলে। আচ্ছা, এখন এখন তাইলে আপনাদের কোন বইটা শুরু করতে পারি, পরিসংখ্যান নাকি সাংগঠনিক আচরণ? মানে অনেকে আছেন জয়েন করবেন, কিন্তু তারা কোনো কারণবশত হতে পারেন নাই। হ্যাঁ, পরিসংখ্যান অনেকের তো একটু পরীক্ষা এবার বোধহয় অষ্টম ব্যাচেরও খুব একটা মানে ভালো হয় নাই অনেকের, শুনলাম। ঠিক আছে? মানে আমার সেন্টারে হয় নাই, বা ঢাকা কলেজও বোধহয় শুনলাম যে নাকি ভালো হয় নাই, খুব কড়াকড়ি গার্ড হয়েছে। কিন্তু প্রশ্নটাও কিন্তু কঠিন হয় নাই, বুঝছেন? প্রশ্ন প্রতিবারই ওরকম হবে, একটু টেকনিক্যালি পড়লে সব প্রশ্ন কমন পড়বে। আলামিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা মনে হয় যে পরিসংখ্যানটা একটু আগায় নিতে পারি। কিন্তু তাও খারাপ না। আসসালামু আলাইকুম। ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। পরিসংখ্যানটা কিন্তু এখন পড়লে পরে মনে থাকবে না। পরিসংখ্যানটা পরীক্ষার আগে আগে পড়লে কিন্তু মনে থাকতো আমাদের। আচ্ছা, এখন রাবেয়া আপা বলবেন, আপনি দাঁড়ান। আসাদ ভাই আর তাসলিমা আপার কথাটা একটু বলি। সেটা হচ্ছে কি, দেখেন, পরিসংখ্যানটা সাধারণত আমরা মনে করতেছি যে খুব কঠিন। তবে কঠিন কোন কারণে, যে বানাই লেখা যায় না। কিছু কিছু জিনিস বানাই লেখা যায়, হয়তো 10%, আর 90% বানাই লেখা যায় না, পড়া থাকা লাগে, বা হুবহু মুখস্থ থাকা লাগে, বা বোঝা থাকা লাগে। ঠিক আছে? এই বিষয়টার জন্য যদি আপনারা একটু অল্প কিছু প্রশ্ন করলে হয়, যদি একটু মনোযোগ দিয়ে পড়েন বা বিষয়গুলো একটু বোঝেন, ঠিক আছে, সহজ ভাবে, যেমন পরামিতি ও অপরামিতি কি, এটাকে যদি খুব কঠিন ভাবে তালগোল পাকায় বুঝেন, তাহলে আপনি কিছু বুঝবেন না। আর যদি আপনি সহজ ভাবে, আমি বোঝাইতে পারার চেষ্টা করবো যতটুকু পারি, সেইভাবে বুঝেন, তাহলে আপনি পরামিতি কি অপরামিতি কি, এই 2টা অধ্যায় আছে, পরামিতি একটা অধ্যায়, অপরামিতি একটা অধ্যায়, আপনি বুঝতে পারবেন দ্বিপদী বিন্যাস কি, পৈশু বিন্যাস কি, এগুলো কিন্তু সহজ। আর কিছু কিছু অঙ্ক আছে, যেমন এবার আমরা অষ্টম ব্যাচে 5টা অঙ্ক করছিলাম, আপনারা বোধহয় অনেকে, ওই যে আপনাদের গ্রুপে আমি মেসেজ দিছি, নবম ব্যাচের গ্রুপে কন্টিনিউ মেসেজ দিছি, কিন্তু এবার আর দেবো না সেকেন্ড সেমিস্টারের মেসেজ, যেহেতু আপনারা আমাদের সাথে আলাদা হয়ে গেছেন। এখন পরিসংখ্যান নিয়ে কেউ ভয় পাবেন না, যদি পরিসংখ্যানের ফুল কোর্স আমার সাথে আপনারা পড়েন, বসেন, তাইলে অন্তত যার ভয় লাগে যে ফেল করব, সে পাশ করবে। যার ভয় লাগে যে না মোটামুটি হয়তো 40 পাবো, সে 60 পাবেন। আর যে 60 পাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, সে 80 পাবেন। আমি সেইভাবে একটা পথ দেখাই দেবো, কারণ অলরেডি আমি পরীক্ষা দিচ্ছি। ঠিক আছে? তবে একটা ভুল করছি আমি এবার, ভুলটা আপনাদের একটু বলে দেই, আপনাদের জন্য কাজে লাগবে। সেটা হচ্ছে সাজেশন। একটা জিনিস আপনাদের মনে পড়ে, আমি বলছিলাম যে একটা হট সাজেশন বা 4 স্টার আপনাদের বোধহয় মনে পড়তে পারে, যারা ছিলেন বা গ্রুপে দেখছেন। সেই 4 স্টার সাজেশনটা ফলো করে
টোটাল 80-র ভিতরে 60 মার্কের অ্যান্সার করতে পারছি। আজ যে 20 মার্ক 80-র ভিতরে, ওই 20 মার্ক অ্যান্সার 4 স্টারের থেকে আসে নাই, আসছে ট্রিপল স্টারের থেকে আর ডাবল স্টারের থেকে, বুঝতে পারছেন? তো এই জন্য আপনারা পরিসংখ্যানের বেলায় একটু, যেহেতু বানায় লেখা যায় না, একটু বেশি করে পড়বেন, যাতে মানে মোটামুটি কারো ফেলের রিস্ক বা ভালো রেজাল্টের সম্ভাবনা থাকে। হ্যাঁ, হ্যালো, শুনতেছি। বুঝতে পারছেন? যেমন 5টা অঙ্কের একটা 5টা অঙ্ক করছি ছোট বড় মিলে, একটা কিন্তু কমন পড়ছে, 8 মার্ক কমন পড়ছে, এইটা ঠিক আছে। 5টায় একটা কমন পড়ে এটা অনেক কিছু। কিন্তু আমি চাইছিলাম যে 4 স্টার পড়তেছে 80 মার্কই কমন পড়বে, কিন্তু 20 মার্ক কমন পড়ে নাই। এই জন্য আমার একটু ঝামেলা হয়েছে, কারণ আমি লাস্ট পরীক্ষার 7 দিনে ওই 4 স্টারটা পড়ে যাওয়ার কারণে ওই 20 মার্কের অ্যান্সার আমার পারা, আমার সবই বইয়ের প্রায় আমার 90% আমার বইয়ের পড়া, কিন্তু আমি যেহেতু বানায় লেখা যায় না, আমি রিস্ক নেইনি। বানায় লিখতে গেলে ভুল হবে, এই জন্য আমি ভুল লিখিনি। আমার কিন্তু কিছু মার্ক ছুটে গেছে, এটা বড় একটা ভুল করছি। যাই হোক, এই ভুলটা যেন আপনাদের না হয়। আর অন্যান্য সাবজেক্টের বেলায় ইনশাল্লাহ একটু বানায় লিখতে হবে। যেমন আসছে এবার ব্যবসায় যোগাযোগে কি আসছে, একটা সিবি তৈরি করো, ঠিক আছে? এখন এই সিবিটা তো আপনার হুবহু অক্ষর করে মুখস্থ করে যেতে হবে না। আপনি সিবি কিভাবে চাকরির ক্ষেত্রে জমা দিছিলেন বা বইতে একটু যদি দেখেন, ঠিক আছে, তাহলে একটা সিবি লিখতে পারবেন। আবার একটা প্রতিবেদন আসতে পারে, প্রতিবেদন লেখা শিখতে হবে, ঠিক আছে? আবার কিছু কিছু জিনিস প্রতি বছর কিছু কিছু জিনিস সাজেশনের বাইরে থেকে একটু বানাই দেয়, কিন্তু বইয়ের ভিতরে থাকে। ওই জিনিসটা আপনাকে মূল বিষয়টা পড়া থাকলে ওটা আপনি লিখতে হবে, মানে ওটা বানাই কিভাবে লেখা যায় ওটা একটা আইডিয়া বের করে খাতা ভরে দিয়ে আসতে হবে, ঠিক আছে? আর মূল বিষয়গুলো খুব ভালো করে বুঝতে হবে, তাহলে আপনার বানাই লেখার মানটা ভালো হবে। আর যারা পড়েন নাই, বোঝেন না, এই যেমন আমাদের এখানে অনেকে আছেন, ঠিক আছে, আমি নাম বলবো না, 2-3টা এমবিএ পকেটে ঢোকানো, ওখানে বিশাল বড় ম্যানেজার, ঠিক আছে, সরকারি বেসরকারি বড় প্রতিষ্ঠানে মাল্টিন্যাশনাল কোম্পানির ম্যানেজার, কিন্তু পরীক্ষা দিতে গিয়ে এমবিএ তে সে কিছুই লিখতে পারেনি, ফেল। কারণ কি, মানে ভিতরে এমবিএ 3-4টা থাকা আর লেখা দুইটা কিন্তু আলাদা বিষয়, ঠিক আছে? কাজে আপনারা একটু লেখার দিকে নজর দিবেন। আর পরীক্ষার হল কেমন হয়, হল কিন্তু মাঝে মধ্যে খুব কড়াকড়ি হয়। এবার যেমন প্রথম 2টা পরীক্ষায় 3টা পরীক্ষা মোটামুটি ওই যে সব কলেজে হয় আপনাদের পরীক্ষা, আপনাদের নিজেদের কলেজেই স্যাররা থাকবে, কিন্তু নিজেদের স্যাররা থাকবে না। যে স্যারদের কাছে আপনি পরিসংখ্যান শিখছেন বা ম্যানেজমেন্ট শিখতেছেন, ক্লাস নিচ্ছেন, ওনারা কিন্তু থাকবেন না। অন্য ডিপার্টমেন্টের স্যার থাকবে, অথবা ওই ডিপার্টমেন্টের যে স্যার ক্লাস নেন সেই স্যার থাকবে, আপনাকে চেনে না, ঠিক আছে? আর একটা বিষয় থাকবে হচ্ছে বাইরে থেকে, মানে ওপেন ইউনিভার্সিটি মনোনীত কিছু পরিদর্শক থাকবেন। এবার যেরকম লাস্ট 3টা পরীক্ষা ছিল, তারা গিয়েই কিন্তু ওই ব্যাগ, মোবাইল, হ্যাঁ, এইভাবে চেক টেক করছে, বের করে দিচ্ছে, সারা বাংলাদেশে এরকম ভাবে থাকছে, ঠিক আছে? তো সেই বিষয়টা হইতে পারে। কাজেই যারা একটু চিন্তা করেন যে না কোনোভাবে দেখে টেকে লিখবো, যদি লিখতে না পারেন তাহলে কিন্তু ফেল চলে আসবে। কাজে সবাই একটু পড়বেন। আর পরীক্ষা হচ্ছে হয়তো আগস্টের আগে হবে না, ইনশাল্লাহ আগস্ট থেকে যে কোনো সময়, ঠিক আছে? এটাই। আমার একটু ছিল, জি, জি ভাইয়া কথা বলেন। ছিল, সেটা হচ্ছে যে ভাই ওই আমরা এর আগে গত শুক্রবার ক্লাস করছি। তো আমাদের একটা ম্যাডাম আছে, উনি বলল যে 2003 সালের কোশ্চিন নাকি পুরোটাই এই কি বলে ব্যবসায় ব্যবস্থাপনা একটা সাবজেক্ট আছে, ওই সাবজেক্টে পুরোটাই রিপিট হয়েছে। তো এরকম কি হয়, এটা আপনার জানা আছে কিনা? আচ্ছা, জি, সেটা হচ্ছে কি, আমি বলি শোনেন। ওই এমবিএ বাংলা প্রোগ্রামের ইতিহাসে যতগুলো পরীক্ষা পর্যন্ত হয়েছে, হুম। তাতে হয়তো 5-6 বার পরীক্ষা হয়েছে, বোধহয় 4-5 বার। কিছু কিছু প্রশ্ন পাই না আর কি, এই জন্য পুরো ধারণাটা পাই না। এখন এই পরীক্ষার ইতিহাসে দেখা গেছে আহ কিছু কিছু সাবজেক্টে রিপিট হয়েছে, হ্যাঁ, হুবহু রিপিট হয়েছে। 1 বছর পুরো ফুল, তার পিছনের বছরের বা পিছনের আগের বছরের প্রশ্ন ফুল রিপিট হয়েছে। সেটা কখন? সেটা হচ্ছে যখন ক্লাস নিতে একেবারেই স্যারেরা পারেন নাই, অথবা কোনো করোনা বা এরকম কিছু একটা মৌলিক হলো। মৌলিক হ্যাঁ, ব্যবস্থাপনা হ্যাঁ, হ্যাঁ, সাবজেক্ট। জি, জি, এরকম ক্ষেত্রে রিপিট হয়েছে। আর একটা কারণ রিপিট হওয়ার পেছনে কারণটা হচ্ছে, আমি বারবার বলি কিন্তু, যে মৌলিক ব্যবস্থাপনা এবং মানব সম্পদ, এই দুইটাই হচ্ছে নতুন এবং পুরাতন দুইটা বই আমাদের স্টাডি সেন্টার গুলোতে আছে। মানে আমরা যারা এই যে পড়তেছি, অষ্টম এবং নবম ব্যাচের উভয় ব্যাচের কাছে নতুন প্রথম দুইটা বই দেখা যাচ্ছে। আমাকে নতুন বই দিচ্ছে, ঢাকার দিক দিয়ে নতুন বই দিচ্ছে, মানে নিউজ প্রিন্টে, জলা কাগজে। আর ঢাকার বাইরে দিচ্ছে নতুন বই, চকচকা সাদা কাগজের বই, হ্যাঁ, অফসেট। তাহলে এই সাদা বইটা হচ্ছে পুরাতন,
যারা মৌলিক ব্যবস্থাপনা এবং মানব সম্পদের সাদা বই পাইছেন তারা হচ্ছে পুরাতন বই পাইছেন, আর যারা জলা কাগজের বই পাইছেন তারা হচ্ছে নতুন বই পাইছেন। এখন না আমরা স্যাররা কিন্তু নতুন জানে আপনারা নতুন পাইছেন না। আচ্ছা, হ্যাঁ এখন আমরা নবম নতুন ব্যাচের শুনেন একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, নবম ব্যাচের সবাই যদি সারা বাংলাদেশের নতুন বই পেয়ে থাকে তাহলে আপনাদের ওই রকম কোনো রিপিট হওয়ার সম্ভাবনা নাই, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মৌলিক আর মানবে রিপিট হওয়ার সম্ভাবনা নাই। আর 2 নাম্বার হচ্ছে আপনাদের নতুন বইয়ের থেকে প্রশ্ন আসবে। এখন নতুন বই থেকে প্রশ্নের ব্যাপারে দুটো জিনিস খেয়াল রাখবেন। একটা হচ্ছে নতুন বইতে বিশেষ করে মৌলিক ব্যবস্থাপনায় কিছু প্রশ্ন, কিছু মৌলিক ব্যবস্থাপনার সিলেবাস সম্পূর্ণ চেঞ্জ, নতুন পুরাতনে। হয়তো যেহেতু এটাও মৌলিক ওটাও মৌলিক, মিল তো অবশ্যই থাকবে, কিন্তু লেখা যেহেতু লেখক আলাদা, লেখা সম্পূর্ণ আলাদা, অনেক নতুন নতুন টপিক ঢুকছে ভিতরে। কাজেই এবার কিন্তু দেখেন আমরা অষ্টম ব্যাচে নতুন বই পড়ছি ঢাকার দিক দিয়ে সবাই, না কিন্তু ভাইয়া আর একটা জিনিস হচ্ছে ওই যে আমি মৌলিক ব্যবস্থাপনা সাবজেক্টের কোশ্চিনটা একটু মিলাইয়া দেখলাম, তো মোটামুটি আপনার কোশ্চিনটা মানে সেম টু সেম ধরা যায়। হ্যাঁ সেম, আমি সেটাই বলতেছি। কেন সেম আমি সেটা বলতেছি, আপনার যেহেতু পুরাতন বই থেকে পুরাতন বই ছাত্রছাত্রীদের দিছে, কাজেই পিছনের থেকে ওই প্রশ্নটা হুবহু কপি করে দিছে যাতে কেউ অভিযোগ না করে যে নতুন বই থেকে প্রশ্ন আসে নাই বা এটা মেলে নাই। ঠিক আছে, আমাদের যেমন দেখেন মৌলিক ব্যবস্থাপনায় এক সেট প্রশ্ন হচ্ছে পদ মূল্যায়ন থেকে, অথচ নতুন বইতে পদ মূল্যায়ন চ্যাপ্টারটাই নাই। ঠিক আছে, এখন আপনাদের সবাইকে যদি নতুন বই দিয়ে থাকে তাহলে আপনাদের রিপিট হওয়ার সম্ভাবনা একবারে 0, এবং পুরাতন বই থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনাও 0। সেই ক্ষেত্রে আপনাদের নতুন বই ফলো করতে হবে রিপিট এবং না হোক কিন্তু সাজেশনের কোশ্চেন গুলো যদি একই ভেরিফাই সাইজের হয়, মানে কোশ্চেন গুলো যদি একমতই হয়, যেমন একটা প্রশ্ন হচ্ছে নিতে হবে। নিয়ন্ত্রণ হ্যাঁ মানে কাকে বলে, নিয়ন্ত্রণের গুরুত্ব বা বৈশিষ্ট্য, এটা যেভাবেই না হোক না না কেন, ওটা যেভাবেই দেখ না কেন একই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওই ওই যে প্রশ্নের যে ধরনটা ওইটাই একরকমই থাকবে। তবে মৌলিক ব্যবস্থাপনা এবং মানব সম্পদে নতুন বই থেকে প্রশ্ন হলে বিগত বছরে আসা অনেক প্রশ্ন আপনারা পাবেন না, এটা হচ্ছে মূল ও কথা। বুঝতে পাবো পারছেন না বিষয়টা? নাকি, এটা হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা মানে বিগত বছরের আলামিন ভাই, প্রশ্ন যারা ফলো করবেন তারা মৌলিক এবং মানবে খুব খারাপ করবেন, আর যদি পুরাতন বই থেকে প্রশ্ন হয় তাহলে এবার ভালো করবেন। হ্যাঁ বলেন আসাদ ভাই। আচ্ছা ভাই ঠিক আছে। আমি একটু ইন্টারফেয়ার করি। সেটা হচ্ছে যে আমাদের যেহেতু পরীক্ষা আপনি বললেন যে জুলাই আগস্টের দিকে হতে পারে, তো আমরা মনে হ্যাঁ হয় যে কোন সালের প্রশ্নগুলো আসবে অথবা আসবে না সেগুলো ডিসকাস করবো আমরা হচ্ছে রুটিন পাবলিশ হওয়ার পর। হ্যাঁ, অথবা একটা পরীক্ষা হবার পরে। সঠিক। প্রথমত আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে আমাদের 5টা বিষয়ের গুরুত্বের দিক বিবেচনা করে মূলত হচ্ছে যে যদি আমরা প্রতিটা বিষয়ের 2টা করে অধ্যায় শেষ করতে পারি, যে এক বইয়ের 2টা অধ্যায় তারপর আরেক বইয়ের 2টা অধ্যায়, অথবা পুরো বই শেষ করতে পারি, সেটা মনে হয় বেটার হয়। হ্যাঁ সেটাই, আজকে যাক, আজকে প্রথম দিন অনেকে একটু আলোচনা করলাম, কিন্তু যেটা বললেন এটাই কারেক্ট এবং এটাই করতে হবে। ঠিক আছে। হ্যাঁ, আর হচ্ছে যে 5টা বইয়ের মধ্যে আমার কাছে যেটা আহ, ক্রমান্বয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে পরিসংখ্যান, দ্বিতীয়ত আমার কাছে মনে হচ্ছে যে মৌলিক ব্যবস্থাপনা, তৃতীয়ত হচ্ছে আপনার হচ্ছে HRM যেটা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এরপরে হচ্ছে সাংগঠনিক আচরণ, এর সর্বশেষ আমার কাছে বিজনেস কমিউনিকেশন মনে হয়। তারপরেও গ্রুপে অনেক ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, এইভাবে ধারাবাহিক ভাবে বইগুলো শেষ করলে মনে হয় বেটার হয়। বুঝতে পারছি না, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে খুব বেশি নিব না। আমি প্রথমে আমার পরিকল্পনা হচ্ছে ট্রিপল স্টার যে প্রশ্নগুলো যেগুলো আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমি প্রত্যেকটা অধ্যায়ের ওই ট্রিপল স্টার প্রশ্নগুলোই শুধুমাত্র আমি আপনাদের পড়তে সহযোগিতা করব। আর ডাবল স্টার গুলো পরের ধাপে, আর 1 স্টার গুলো আমি আপনাদের পড়তে সহযোগিতা করবো না, ওটা আপনারা নিজেরা দেখে নেবেন, চোখ বুলাই যাবেন। ঠিক আছে, তাই প্রথমে আমরা শেষ করব ট্রিপল স্টার। ট্রিপল স্টার শেষ হয়ে গেলে দ্বিতীয় ধাপে আমরা ডাবল স্টার শুরু করব। এর ডাবল স্টার শেষ হয়ে গেলে আপনাদের গ্রুপ অনলাইন ক্লাস বা গ্রুপ স্টাডি যেটাই বলেন সেটা শেষ। ঠিক আছে, এই হচ্ছে পরিকল্পনা। তাহলে আমি যে সাজেশনটা করছি ওই সাজেশন ধরে আমি পড়াবো। ঠিক আছে, আর কিছু কিছু প্রশ্ন বইতে নাই, কিছু কিছু প্রশ্ন খুব আমার মতন করে সুন্দর করে আমি লেখার চেষ্টা করছি, সেটা আমি কিছু প্রশ্ন ওয়েবসাইটে দিয়ে দেবো, আর কিছু প্রশ্ন নোট থেকে পড়াবো। ঠিক আছে, আর কিছু প্রশ্ন বইতে থাকবে সেটা বই থেকে বলে দেবো। এই হলো কাহিনী। তা মোটামুটি আপনারা কোন কোন বার হলে ভালো হয় সবাই একটু মতামত দেন। এখানে ফারজানা আপা আসেন, কথা বলেন না কেন? রাবেয়া আপা কথা বলেন।
আয়েশা সিদ্দিকা। জি ভাই, শুনছি সবার মতামত শুনছি। তা বলেন তাহলে কি কি বার, আজকে কি বার? আজকে শনিবার আজকে তো। শনিবার। শনিবার। তাহলে কি বার এবং কয়টা? আলামিন ভাই, আপনার আগে সুবিধাজনক সময়টা আপনি বলবেন। না, আমি আমারও হচ্ছে তাই মনে হয় ভাই, যেহেতু আপনি কর্মজীবী, আপনি একটা জবের পাশাপাশি আমাদের এই মানে ক্লাস নিচ্ছেন, আমার মনে হয় সময় নির্ধারণটা আপনি করলে বেটার হয়। কেননা আমরা শুধু নবম ব্যাচের যারা আছি তারা শুধু একটাই ব্যাচ মেনটেন করছি, কিন্তু আপনি তো যে নবম ব্যাচ করাবেন, আবার দশম ব্যাচ আসছে এটাও পরিকল্পনা আছে, এবং অষ্টম ব্যাচও সাথে আছে। যেহেতু আপনি ডেটটা দিলে আমার মনে হয় সেটা পারফেক্ট হবে, তাহলে গরমিল হবে না। আসলে কি, এইখানে যারা আছি আমরা যে ভাই বোনগুলো, সবার মতামত নিয়ে এভাবে চলতে গেলে তো আসলে হবে না। আমার কাছে যদি 7টা হলে বেটার হয়, আরেকজনের 8টা, আরেকজন 9টা 10টা হতেই পারে, কিন্তু আমার মনে হয় আপনি যেটা পারফেক্টলি যেই টাইমটা দিবেন সেটাই অ্যানাউন্স করবেন, সেটাই মনে হয় আসলে ভালো হয়। আমরা চেষ্টা করবো সবাই ওই সময় অনুযায়ী থাকতে। এখন সবার বিষয়টা একটু বিবেচনা করে রাখবেন। আপনার সময় এবং দিনক্ষণ অনুযায়ী আমরা সময়টা বের করে নেবো ইনশাল্লাহ। আচ্ছা হ্যাঁ, জি, বুঝতে পেরেছেন। আচ্ছা, সেটাই। সুন্দর কথা বলছেন, থ্যাংক ইউ আসাদ ভাই, ফারজানা আপা। ঠিক আছে, আমি 31 তারিখ পর্যন্ত আমার একটু সমস্যা হবে। 31 তারিখ পর্যন্ত আমি আপনাদের আগের থেকে একটা ওই যে ইয়া কালারের, আকাশি কালারের একটা ব্যানারে আমি জানাই দিব, ঠিক আছে? আর 31 তারিখের পর থেকে, অর্থাৎ 1 তারিখ থেকে আপনাদের জন্য ফিক্সড একটা টাইম দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি তখন মোটামুটি 1 তারিখ থেকে একটু ফ্রি হব। এটাই আর কি। তাহলে আজকের পড়াটা আমরা একটু পড়ি, ঠিক আছে? আর সময়টা হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টার ভিতরে আমরা একবারে ফিক্সড টাইমে আপনারা সবাই আসবেন। যারা আসবেন না, 2-1 জন যদি না আসেন, তাহলে কিন্তু ওইটা রিপিট হবে না, ওইটা ভিডিওতে চলে যাবে, ওইটা মিস হবে, ঠিক আছে? 1 ঘন্টা, হয়তো 1 ঘন্টা থেকে আর একটু প্রয়োজন অনুযায়ী একটু বাড়ানো যায়। তো এখন আমরা প্রথমে পরিসংখ্যানটা শুরু করতে পারতেছি না, এই কারণে কিছু কিছু ভাই বোন আছেন, তারা খুব ইমার্জেন্সি সিচুয়েশনের ভিতরে আছেন, তারা আমাকে বলে রাখছেন যে ভাই পরিসংখ্যানটা একটু পরে করেন। তাই তাদের প্রতি শ্রদ্ধা রেখে এখন শুরু করতেছি না। তাই আমরা অন্য একটা বই শুরু করব। সেইটা কোনটা হতে পারে দ্রুত একটু যদি সবাই বলেন। ভাই আসসালামু আলাইকুম। আমাদের ক্লাসের ব্যাপারে কোনো ভাইয়া? অষ্টম ব্যাচের? জি জি, সেকেন্ড আচ্ছা, সেমিস্টার। একটু বলি। একটু প্রথম দিন আমরা অন্য দিনগুলোতে কিন্তু কোনো প্রকার অন্য কোনো বাড়তি কথা হবে না, শুধু পড়াশোনায় চলে যাব আমরা সরাসরি। আচ্ছা, অষ্টম ব্যাচের সেকেন্ড সেমিস্টারের যে বিষয়টা, সেটা হচ্ছে আমি সাজেশন বানাচ্ছি, ঠিক আছে? মানে সাজেশন না বানালে তো আসলে কি পড়বো সেটার একটা রূপরেখা পাওয়া যায় না। আমি পড়ে এটা কি বলে, হিসাব বিজ্ঞানের সাজেশনটা খসড়া করছি, আর হচ্ছে হিসাব বিজ্ঞানের নোট লেখা, আর কার্য ব্যবস্থাপনার নোট, মানে 2টা নোট আর 5 সাবজেক্টের সাজেশন। এইটাই ঈদের আগে ইনশাআল্লাহ চেষ্টা করতেছি। মোটামুটি একটা নোট, একটা সাজেশন তৈরি হয়ে গেলেই আমরা চলে যাব গ্রুপ স্টাডিতে। সেটা হইতে পারে 2 দিনের ভিতরে, হইতে পারে 3 দিনের ভিতরে, হইতে পারে, মানে খুব আমার অফিস টাইম দিয়ে মিলতেছে না আর কি, আমি এর জন্য খুব পারতেছি না আর কি, তার ভিতর দিয়ে আমি চেষ্টা করতেছি, ঠিক আছে? তো আমি আশা করি আমরা হিসাব বিজ্ঞান নিয়ে বোধহয় 2 থেকে 3 দিনের ভিতরে গ্রুপ স্টাডিতে আসার চেষ্টা করব, ঠিক ঠিক আছে আছে? ভাইয়া, আমাদের গ্রুপটা কি ওই সবুজ গ্রুপ যেটা সেটা? হ্যাঁ, এই গ্রুপে, ওপেন স্টাডি গ্রুপ এটা না, এইটাই সব ব্যাচের জন্য, এইটাই মানে জাস্ট আমরা যার যার ক্লাস অনুযায়ী, যার যার স্টাডি অনুযায়ী আমরা চলে আসবো। অনেক আচ্ছা, গ্রুপে বিরক্ত হয় তো সবাই, এই জন্য আর বেশি গ্রুপ জি, ভালো লাগে না, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে? আচ্ছা, সাইফুল ভাই বলছেন বিজনেস কমিউনিকেশন, ঠিক আছে? আচ্ছা শোনেন, যেটাই পড়ি না কেন একটা পড়লেই হয়, ঠিক আছে? আসাদ ভাই কি বলেন? তাহলে বিজনেস কমিউনিকেশনটা শুরু করব। আমার মনে হয় করলেই হয়, কারণ সবই পর্যায়ক্রম আচ্ছা করতেই জি, হবে। সবই। হ্যাঁ, আর আমার 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 যেহেতু আমি যেহেতু একটা পরীক্ষা দিয়ে শেষ করলাম, আমার চোখে এই 5টা সাবজেক্টে 5টাই সহজ লাগে, এবং বিশেষ করে পরিসংখ্যান আর সাংগঠনিক আচরণ, এই দুইটা আরো সহজ লাগে। মানে এই দুইটা হচ্ছে টেকনিক্যাল ভাবে, মানে বুঝে পড়া যায়। অল্প লেখা এই দুইটাই, বেশি লেখা যেমন মৌলিক আর মানব সম্পদ অনেক লেখা, 3 ঘন্টায় লিখে পারবেন না, এই জন্য একটু এই দুটো আমার খারাপ লাগে। আচ্ছা যাই হোক, তাহলে ইনশাল্লাহ চলে যাচ্ছে পড়ায়।
আমি ই বের করতেছি, স্ক্রিন শেয়ার দেবো, ঠিক আছে? এর জন্য 30 সেকেন্ড টাইম নিচ্ছি। শুনেন, অনেক প্রশ্ন আছে যেগুলো বইতে সাজানো নাই, উৎস সংক্ষিপ্ত বা মানে ভালোভাবে নাই, সেই যে বা নাই বিভিন্ন বছরে আসছে। এই প্রশ্নের উত্তরগুলো যদি বইতে না পান আমাকে বলবেন, আর যদি নোটে না পান আমাকে বলবেন। যারা বই পড়তেছেন তারাও বলবেন, যারা নোট পড়তেছেন তারাও বলবেন। একটু সময় নিয়ে বললে আমি ওয়েবসাইটে দিয়ে দেবো সুন্দর করে। আমার কাছে এইগুলো অনেক প্রশ্নের আর্কাইভ আছে, ঠিক আছে? তাহলে আমরা প্রথম অধ্যায়ে চলে যাচ্ছি। দেখেন, ব্যবসায় যোগাযোগ, এখানে 6টা প্রশ্ন আছে। এই 6টাই যে আমাদের সাজেশনে আছে তা কিন্তু না, নোটে একটু কম বেশি আছে। আমি এখান থেকে আপনাদের বলি, মানে আমি অনেক ঘাটাঘাটি করে আমাদের 9 তারিখে পরীক্ষা শেষ হওয়ার পর থেকে প্রায় 4-5 দিন ধরে আমি আপনাদের জন্য সাজেশনটা রেডি করছি। এখানে ট্রিপল স্টার যেগুলো দিছি সেগুলোই আপনাদের পরীক্ষার পর্যন্ত ওটাই চূড়ান্ত ট্রিপল স্টার, ঠিক আছে? তাহলে আমি সাজেশনে যাচ্ছি যে আমরা কোনটা আজকে কোনটা কোনটা পড়বো। আপনারা চাইলে একটু নোট করে নিতে পারেন, আপনাদের যার কাছে সাজেশন বইটা নাই তারা নিতে পারেন নোট করে। আচ্ছা, ব্যবসায় যোগাযোগ দেখেন, এখানে 1 নম্বর প্রশ্নটা যোগাযোগ এবং ব্যবসায় যোগাযোগের সংজ্ঞা দিন, ব্যবসায় যোগাযোগ প্রক্রিয়া চিত্র সহ বর্ণনা করুন। এই যে একটা দেখেন, দুইটা সংজ্ঞা, একটা হচ্ছে যোগাযোগ কাকে বলে, ব্যবসায় যোগাযোগ কাকে বলে। এখন যোগাযোগ আসলে যেটা লিখবেন, ব্যবসা যোগাযোগ আসলেও সেইটা, তবে ব্যবসায় যোগাযোগ আসলে জাস্ট যেমন যদি বলি যে মানুষ যে মনের ভাব আদান প্রদান করে সেটাই হচ্ছে যোগাযোগ একজনের সাথে একে অপরের সাথে, এটা যদি বলেন তাহলে লিখবেন যে ব্যবসায়িক কাজে যে একে অপরের সাথে মনের ভাব আদান প্রদান বা যে এটা হয় সেটা যোগাযোগ, মানে জাস্ট ব্যবসা শব্দটা যোগ করে দিবেন। আর দুইটাই কিন্তু পরীক্ষায় আসছে, যোগাযোগ কাকে বলে আসছে, ব্যবসা যোগাযোগ কাকে বলে আসছে। আর হচ্ছে ব্যবসায় যোগাযোগ প্রক্রিয়া চিত্র সহ বর্ণনা করুন, চিত্র দিয়ে আসছে। এটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? 1 নম্বর প্রশ্নটা এটা হয়তো ইম্পর্টেন্ট, মানে হয়তো আপনাদের পড়তে হবে, আসতে পারে পরীক্ষায়। আচ্ছা, তাহলে আমি এলোমেলো হয়ে গেছে, আমি এটা আবার দেখি, দাঁড়ান। এই দেখেন, যোগাযোগের ধারণা বা যোগাযোগের সংজ্ঞা। এখন আমরা যোগাযোগের ধারণা এবং সংজ্ঞা, যদি বলে যোগাযোগের ধারণা কি দেন, তাহলে ধারণা বলতে সংজ্ঞা বলতে ধারণা একই জিনিস। তবে 3 নম্বরে আসলে আপনি কখনোই এতটুক লিখে শেষ করবেন না। যোগাযোগ বলে এতটুক লিখে দুটি দেন, তাহলে 3-এ 3 পাবেন না। 3 মানে হচ্ছে অনেক সুন্দর করে লেখা, 3-এর ওজন আছে, ঠিক আছে? এখানে যদি সংজ্ঞা বা ধারণা যেভাবেই যা বলুক না কেন, আপনি এই পুরোটা দেওয়ার চেষ্টা করবেন। এখন বলতে পারেন পুরোটা তো অনেক বড়, আমরা একটু পড়ি আসলেই বড় কিনা। দেখেন, প্রথমে একটু সাধারণ কথা লিখবেন। কি লিখবেন? মানুষ সামাজিক জীব, সংঘবদ্ধ সমাজ জীবনে মানুষকে প্রতিনিয়ত যোগাযোগ করতে হয় নানা প্রয়োজনে। সহজ কথায় 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে ভাব বিনিময় করাকে যোগাযোগ বলে। এই যে এখানে চিত্রে অন পয়েন্ট অন, এটা দিবেন না আপনি, এটা ভুলে আসছে। লিখবেন যে যোগাযোগ ব্যবস্থার সাধারণ একটা ধারণা নিচের চিত্রে পাওয়া যায়। প্রথমে মানুষ সামাজিক জীব, সংঘবদ্ধ প্রয়োজনে যোগাযোগ করতে হয়। সহজ কথায় 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে ভাব বিনিময় করাকে যোগাযোগ বলে। সহজ 3টা কথা, মানে কমন কথা 3টা দেওয়ার পরে আপনি এই চিত্রটা দিয়ে দিলেন। তাহলে এই কথার এই চিত্রের মাধ্যমে যোগাযোগের সাধারণ একটা ধারণা পাওয়া গেল, ঠিক আছে? এর পরের লাইনে আপনি দেখেন, আপনি যদি মনে করেন যে খুব বেশি হয়ে যাচ্ছে, যদি যোগাযোগ আসে তাহলে যাদের কাছে নোট আছে তারা দাগ দেন, বই আছে তারাও দাগ দেন। যদি এতটুকু আসে তাহলে আপনি এই পর্যন্ত দেখেন, আমি একটু কলম দেই, আমি একটু দাগ দেই, দেখেন। আচ্ছা, আর যারা নোট নিছিলেন কিন্তু পান নাই, আমি তাদেরটা এই মাত্র ডেলিভারি দিয়ে আসলাম, তারা 2 দিনের মধ্যে পাবেন। দেখেন, আপনি এতটুকু লেখেন, এই নিচের অংশটা বাদ দেন। নিচের অংশটা কখন বাদ দিবেন? যখন শুধু যোগাযোগ কাকে বলে আসবে তখন নিচের অংশ বাদ। আর যদি এসে পড়ে ব্যবসায় যোগাযোগ কাকে বলে, তাইলে এই নিচের অংশটা আপনি দিবেন, ঠিক আছে? এবার দেখেন, ব্যাপক অর্থে, প্রথমে কিন্তু সাধারণ অর্থে লিখছেন, এবার লিখবেন ব্যাপক অর্থে। ব্যাপক অর্থে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য ভাব, তথ্য, ধারণা ও চিন্তা ভাবনা আদান প্রদান করাকে যোগাযোগ বলে। আগে কিন্তু বলছি যে শুধু ভাব বিনিময় করাকে যোগাযোগ বলে, কিন্তু এখন তো তা বলি নেই, বলছি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য, বিনা কারণে না। মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে তথ্য বা ভাবের আদান প্রদান খুবই প্রয়োজন। অনেক সময় শুধু টেলিফোন করা বা চিঠিপত্রের মাধ্যমে তথ্য আদান প্রদান করাকে যোগাযোগ মনে করা হয়। এটা তো অবশ্যই যোগাযোগ, টেলিফোন বা চিঠি আদান প্রদান যোগাযোগ, কিন্তু বলছে অনেক সময় এটাকে
শুধুই যোগাযোগ মনে করা হয়, কিন্তু টেলিফোন চিঠিপত্র ছাড়াও যদি মুখোমুখি কথা বলি বা ইমেইল দেই বা আকার ইঙ্গিত দেই বা ভাবভঙ্গি করি, তাহলে সেটাও যোগাযোগ। আচ্ছা, তাহলে এই দেখেন এতটুকুর ভিতরে কি বলছে, আপনাকে কিন্তু এক্ষুনি মাথার ভিতরে একটা চিত্র এঁকে ফেলতে হবে যে কি বলছে, কালকের জন্য ফেলে রাখা যাবে না বা অক্ষর অক্ষর মিলে মুখস্থ করার সময় নেই। আমি আবার বলি, প্রথমে মানুষ সামাজিক জীব, সংঘবদ্ধ প্রয়োজনে মানুষকে যোগাযোগ করতে হয়। আর একটা কথা বলছে, দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে ভাব বিনিময় করাকে যোগাযোগ বলে। 3টা বাক্য মাথায় ঢোকানোর পরে আপনি একটা চিত্র আঁকেন। চিত্রটা কি, চিত্রটা পরে বলতেছি। তারপরে লিখবেন, আগে সহজ কথা বলছেন, এবার বলবেন ব্যাপক অর্থে। ব্যাপক অর্থে কি বলবেন দেখেন, নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য ভাব আদান প্রদান করাকে যোগাযোগ বলে। মানব জীবনের প্রতিটি ক্ষেত্রেই তথ্য আদান প্রদান খুব দরকার। অনেক সময় টেলিফোন বা চিঠিপত্র দিলেই সেটাকে আমরা যোগাযোগ মনে করি, কিন্তু না, এগুলোর বাইরেও ইমেইল, আকার ইঙ্গিত, ভাবভঙ্গিও যোগাযোগ হতে পারে। ঠিক আছে, তাহলে একটা চিত্র, একটা আছে সহজ কথা, একটা আছে ব্যাপক অর্থে, বোঝা গেল। এবার দেখেন, প্রামাণ্য সংজ্ঞা যদি না দেন তাহলে মার্কস ভালো আসে না। ঠিক আছে, স্যারেরা, এই যে স্যাররা এইসব বই লেখে, মেইন ক্যাম্পাসের স্যারেরা, ওনারা বারবার বলে যে প্রামাণ্য সংজ্ঞা দিবেন। একটা প্রামাণ্য সংজ্ঞা যদি দিতে পারেন 3-এ 3, কোনোভাবে কাটবে না। 26-এ যদি পাস হয় তাহলে 3-এ 3 পাওয়া অনেক কিছু। দেখেন, নিউম্যান অ্যান্ড সামার, ঠিক আছে, বিজ্ঞানীর নাম, লেখকের নাম মনে রাখেন। এর মতে উনি কি বলছেন, ইংরেজিতে লেখেন, ইংরেজিটা সহজ। কমিউনিকেশন ইজ অ্যান এক্সচেঞ্জ অফ ফ্যাক্টস, আইডিয়াস, ওপিনিয়ন্স অর ইমোশনস বাই 2 or more persons। অর্থাৎ বাংলায় দিতে পারেন, অথবা বাংলায় দেবার টাইমও আপনার থাকবে না পরীক্ষায়, আপনি বাংলাটাকে ইংরেজিটা দিলে বাংলা দেওয়া লাগবে না। যোগাযোগ হলো 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে কোনো ঘটনা, ধারণা বা মতামত বা আবেগের বিনিময়। ঠিক আছে, তাহলে আপনার যদি শুধু যোগাযোগ আসে তাহলে কিন্তু এখান থেকে এই পর্যন্ত দিলে আপনি 3-এ 3 কেউ ঠেকাইতে পারবে না ইনশাল্লাহ, কারণ আপনি চিত্র দিলেন আর একটা প্রামাণ্য সংজ্ঞাও দিলেন। ঠিক আছে, তাহলে প্রামাণ্য সংজ্ঞাটা হয়েছে সবার। কমিউনিকেশন ইজ অ্যান এক্সচেঞ্জ অফ, কিসের এক্সচেঞ্জ দেখেন, ফ্যাক্টস, আইডিয়াস, ওপিনিয়ন্স অর ইমোশনস। অর আছে কিন্তু, এন্ড না, ফ্যাক্টস, আইডিয়াস, ওপিনিয়ন্স অর ইমোশনস বাই 2 or more person। একবার এই যে একটা সংজ্ঞা। তাহলে আপনার যোগাযোগ কাকে বলে বা যোগাযোগের ধারণা যাই বলুক, যোগাযোগ কি ব্যাখ্যা করো, এটা আসলে এটাই হয়ে গেল। এবার যদি ব্যবসায় যোগাযোগ আসে তাহলে এইটুক আপনি কি নিচে দিবেন? এখন প্রশ্ন হচ্ছে, ব্যবসায় যোগাযোগ আসলে কি এত কথা বলার পরে নিচে দিব এটা? না, নিচে দিবেন না। ব্যবসায় যোগাযোগ আসলে এই যে ব্যাপক অর্থে যা বলছেন, অথবা আপনি এই, হ্যাঁ, ব্যাপক অর্থের ভিতরে এই যোগাযোগ প্যারাটা ঢুকাই দেন। ঠিক আছে, অথবা নিউম্যান এন্ড সামার কি বলছে সেটা দেবার পরে আপনি এই যোগাযোগ প্যারাটা দেন। মানে মোট কথায় যোগাযোগ প্যারাটা ওর ভিতরে ঢুকান, একটা প্যারা বাদ দিয়ে হলে ঢুকান। ঠিক আছে, এবার দেখেন, যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ব্যবসায় যোগাযোগ। মানে এ কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, মানে যোগাযোগ তো অনেক প্রকার আছে, তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ অংশ হলো ব্যবসায় যোগাযোগ। এক কথায় ব্যবসায় পরিচালনা সংক্রান্ত যোগাযোগকে ব্যবসায় যোগাযোগ বলে। ভাই এখানে কিন্তু অনেকে আমরা ভুল করি, ব্যবসা কিন্তু হবে না, ব্যবসায় হবে, অন্তস্তটা হবে ব্যবসায়। হ্যাঁ, ব্যবসা বলতে কিছু নাই, ব্যবসায় যোগাযোগ বলে। ব্যাপক অর্থে ব্যবসায় পরিচালনার জন্য উৎপাদন, বন্টন এবং এদের সহায়ক কার্যক্রম পরিচালনার জন্য, ভালো করে এই সংজ্ঞাটা আমি পড়াই, দেখেন। ব্যাপক অর্থে মানে, যেহেতু আমরা সবাই এটা কিন্তু বুঝি, কিন্তু আপনাদের মাথার ভিতরে ঢুকাইতেছি যাতে মনে থাকে। ব্যবসায় পরিচালনার জন্য কি কি? 3টা জিনিস, উৎপাদন, বন্টন এবং এদের সহায়ক কার্যক্রম পরিচালনার জন্য। একটা কথা শেষ, এবার দ্বিতীয় কথায় আসি। দেখেন, পরিচালনার জন্য প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ এবং বাহ্যিক 2টা পক্ষ, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ এবং বাহ্যিক। এরপরে তৃতীয় আর একটা জিনিস আসতেছে, সেটা কি? বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সাথে। আবার ভালো করে দেখেন, ব্যাপক অর্থে ব্যবসা পরিচালনার জন্য উৎপাদন, বন্টন এবং এদের সহায়ক কার্যক্রম 1 নাম্বার, পরিচালনার জন্য প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ এবং বাহ্যিক 2 নাম্বার, 3 নাম্বার কি বলছে? বাহ্যিক কি? ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে। এখন আসবে ভাব, তথ্য, ধ্যান ধারণা আদান প্রদান করা কি ব্যবসা যোগাযোগ বলে। এই সংজ্ঞাটা সুন্দর করে এটা দিলে আপনার ব্যবসা যোগাযোগ কাকে বলে হয়ে যাবে, এতটুকু। ঠিক আছে, একটি প্রতিষ্ঠানের সফলতা অনেকাংশে কিসের উপর নির্ভর করে? কার্যকর ব্যবসায় যোগাযোগের উপরে। তাহলে বলেন, আপনাদের এখানে অনেক ধরনের মানুষ আছেন, তো অনেক বয়স্ক মানুষ থাকতে পারেন। হ্যাঁ, এই জন্য আর কি বিষয়টা একটু ভেঙে চুরে বলে, অনেকের কাছে হয়তো খুব সহজ, অনেকের কাছে হয়তো এটা একটু মনে রাখা। ঠিক আছে, এই আর কি।
তাহলে মোটামুটি এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা একবারে না পড়ে এই প্রশ্নটা হলে যাবেন না, ঠিক আছে আপনাদের জন্য। তাহলে এই প্রশ্নটা সবাই পারবেন না ইনশাআল্লাহ? একটু রেসপন্স করেন, সবাই হয়তো চুপ করে থাকেন, একটু রেসপন্স করলে কি হয়, তাহলে আমি পরের প্রশ্ন যেতে পারি। হ্যাঁ ভাইয়া ইনশাল্লাহ পারবো জি এখন। পারবো পারবো। জি আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। তাইলে এটা গেল। এখন আমাদের 8টায় 8:30 শুরু করছি, জাস্ট 9:30 শেষ করে দেবো, ঠিক আছে? 1 ঘন্টা আমরা প্রথম থেকে পড়লে অনেক প্রশ্ন করতে পারবো। এবার দেখেন, এবার দ্বিতীয় ইম্পর্টেন্ট প্রশ্ন কোনটা আমি একটু দেখি, আমি একটা সাজেশন বের করে আচ্ছা শোনেন, ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এখান থেকে, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, না পড়ে হলে যাওয়াই যাবে না। আমার 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 যে কথাটা সেটা, এটা হচ্ছে ফলাবর্তন ব্যবসায় যোগাযোগের অপরিহার্য উপাদান। ঠিক আছে, ফলাবর্তন মানে ফিডব্যাক। এটা কোথায় আছে আমি দেখি, আমার নোটে তো থাকার কথা। হ্যাঁ আছে, এই যে 4 নম্বরে দেখেন। এটা কিন্তু শোনেন, বইতে ফিডব্যাক শব্দটা বারবার আছে। ফিডব্যাক মানে ফলাবর্তন। এখন ফিডব্যাক দিয়ে প্রশ্ন, এই যে প্রশ্নটা যেভাবে আসছে ওইভাবে কিন্তু হুবহু নাই, হুবহু সব থাকবে না, আপনাকে তো বানাই লিখতে হবে। বই মানে কি, মূল বিষয় দিয়ে দিচ্ছে, বানাই লিখতে হবে ওখান থেকে। তাহলে আমরা ফিডব্যাকটা যে যোগাযোগের অপরিহার্য উপাদান সেটা আমরা যাই। তাহলে এই অধ্যায় থেকে 2টা প্রশ্ন পড়লাম আজকে, কিন্তু ইউনিট 1 শেষ। কিভাবে শেষ? আপনারা যারা পরে জয়েন করছেন, আমি প্রথমে ট্রিপল স্টার পড়াবো। ট্রিপল স্টার দিয়ে বই পুরো শেষ হয়ে যাওয়ার পরে, বই পুরো বইও না, 6টা অধ্যায় শেষ করাবো। 6টা ট্রিপল স্টার শেষ হওয়ার পরে অন্য সাবজেক্টে যাব, ঠিক আছে? এরপরে সবগুলো শেষ হওয়ার পরে আবার ডাবল স্টারে আসবে। তারপরে যদি আপনারা মনে করেন অন স্টার পড়বেন, তাহলে অন স্টার সময় থাকলে। এই যে দেখেন ফিডব্যাক আসছে, সবাই দেখতে পাচ্ছেন? একটু বড় করে দেই নাকি? ঠিক আছে, আচ্ছা দেখেন। ওয়ালাইকুম ভাইয়া, একটু কথা বলি। জি আপা বলেন। ভাইয়া এটা কি রেকর্ড ক্লাস হচ্ছে? রেকর্ড করবেন? আপা অবশ্যই রেকর্ড করব, তবে এটা হচ্ছে কি মাঝে মধ্যে আমি টাইম পাই না। যেমন আমাদের স্টাডির সময় সবগুলো রেকর্ড করছিলাম, সেগুলো জি শুধু পরিসংখ্যানেরটা দিছি, বাকিগুলো মাঝে অনেক রেকর্ড দেইনি, ঠিক আছে? অনেক পিছনেরটা হয়তো কারো কাজে লাগবে না, আর অনেক সময় লাগে দিতে, এজন্য দেইনি। এখন রেকর্ড দেবো, কিন্তু কোনো কারণে মিস হয়ে যেতে পারে, অথবা সময় দিতে পারলাম না, ঠিক আছে? এই জন্য অবশ্যই যেহেতু রাত্রে করে আপনাদের সুবিধা মতন সময় একটু থাকার চেষ্টা করবেন, ঠিক আছে আপা? জি জি ভাইয়া, তারপরে একটু সময় করে একটু রেকর্ড ক্লাস গুলো ছেড়ে দিবেন। দেখা যাচ্ছে বাই চান্স যদি আমরা মিস করি কেউ, তাহলে পরবর্তীতে যেন কভার দিতে পারি, সেটাই হ্যাঁ একটু অবশ্যই, ভালো আমি হয় তো তাহলে। আপনাদের সাথে তো আমি আছি, আপনাদের জন্য আমি যতদূর সম্ভব করতেছি, ইনশাআল্লাহ তাহলে দেবার চেষ্টা করব। জি 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 ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে, আপনারা থাকার চেষ্টা করেন। তাহলে আমরা এই প্রশ্নটা পড়ি, দেখেন 2টা প্রশ্ন এই অধ্যায় থেকে। 3টা প্রশ্ন আসে ক খ গ। দেখেন 3টার ভিতরে এই যে 2টা আমরা যখন পড়লাম, আর কিন্তু 3টা, মনে করেন এই 3টার থেকে 2টাই, যে 3টা পরীক্ষা আসবে ওই 2টাই পড়াই ফেলছি। যদি কোনো কারণে 2টা না আসে, অন্তত 3টার ক খ গ এর একটা প্রশ্নে 2টা থেকে থাকার সম্ভাবনা আছে, মানে আমার মনে হয় না, ইনশাআল্লাহ। এবার দেখেন, ফলাবর্তন ব্যবসায় যোগাযোগের অপরিহার্য উপাদান উদাহরণ সহ ব্যাখ্যা করুন। এটা ব্যাখ্যা করতে বলছে। এখন আপনি ব্যাখ্যা কি একটা বড় প্যারাগ্রাফে করবেন, নাকি 2টা প্যারাগ্রাফ দিয়ে করবেন, নাকি এখানে গুরুত্ব, কার্যাবলী, ফলাবর্তনের কাজ, গুরুত্ব, ফলাবর্তনের প্রসেস, অনেকগুলো ধাপে ধাপে লিখবেন? কিভাবে লিখবেন সেটা আপনার উপর নির্ভর করতেছে, ঠিক আছে? এখানে কিন্তু বলে নাই। অনেকে কিন্তু সবাই আমরা মনে করি যে প্রশ্ন আসছে তার মানে মনে হয় 20টা পয়েন্ট বা 10টা পয়েন্ট দিয়ে দিলে হয়ে যেতে পারে, না। যদি বলে যে ব্যবসায় যোগাযোগের কার্যাবলী লিখো, ব্যবসায় যোগাযোগের গুরুত্ব লিখো, তাহলে আপনি 1 2 3 দিয়ে 6টা 7টা 8টা দিবেন গুরুত্ব। কিন্তু এখানে কিন্তু এই প্রশ্ন কিন্তু গুরুত্ব বা কার্যাবলী বা বৈশিষ্ট্য না যে আপনি 1 থেকে 10 পর্যন্ত পয়েন্ট দিয়ে দিবেন। এখানে কিন্তু আপনাকে বিভিন্ন কৌশলে, বিভিন্ন ধাপে ধাপে এটা ব্যাখ্যা করতে হবে, প্রমাণ করতে হবে যে কথাটা সঠিক কিনা। প্রশ্ন না বুঝে উত্তর কেউ দিবেন না। তাহলে ফলাবর্তন ব্যবসায় যোগাযোগের অপরিহার্য উপাদান উদাহরণ সহ ব্যাখ্যা করুন, তার মানে উদাহরণ দিতে হবে আপনাকে। আমরা প্রথমে ভূমিকাটা পড়ি, দেখেন। ফলাবর্তন, ফিডব্যাক হলো বার্তা প্রাপ্তির পর প্রাপকের প্রতিক্রিয়া বা উত্তর,
যা প্রেরককে জানায় যে বার্তাটি সঠিকভাবে বুঝতে পেরেছে কিনা। আমি আবার পড়ি, আপনাদের কালকে আর পড়তে হবে না, এই জন্য বারবার পড়ি। দেখেন, এটা ফলাবর্তন কত হলো পৃষ্ঠা আছে বার্তা। বইতে? আপা বইতে এটা ফিডব্যাকটা, বইতে ফিডব্যাক বলতে এরকম বোধহয় ফিডব্যাক শব্দটা আছে বারবার, এই বিষয়গুলো আচ্ছা আছে হয়তো বা, কিন্তু এইভাবে সাজানো নাই, মানে নাই, আচ্ছা উত্তরটা আচ্ছা হুবহু নাই। আচ্ছা ঠিক আছে, নোটের হচ্ছে, যাদের কাছে নোট আছে, নোটের হচ্ছে 3 নাম্বার পৃষ্ঠা, নতুন নোট, নতুন নবম ব্যাচের ও সংস্করণে 3 নাম্বার, আর অষ্টম ব্যাচের বোধহয় পৃষ্ঠাটা বলতে পারবো না। দেখেন, আচ্ছা ফলাবর্তন হলো বার্তা প্রাপ্তির পর প্রাপকের প্রতিক্রিয়া বা উত্তর। মানে আপনাকে একটা চিঠি দিলাম, আপনি পেলেন, পাওয়ার পরে আপনি যে প্রতিক্রিয়া দিলেন সেটা হচ্ছে ফিডব্যাক, যা প্রেরককে জানায়, মানে আমাকে জানায় যে বার্তাটি সঠিকভাবে বুঝতে পেরেছে কিনা। কার্যকর ব্যবসায় যোগাযোগ নিশ্চিত করতে ফলাবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ কি? এটি বার্তা বোঝার স্পষ্টতা বৃদ্ধি করে, ভুল বোঝাবুঝি কমায়, যোগাযোগ প্রক্রিয়াকে সম্পূর্ণ করে। একটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে আমি এত সুন্দর করে ভূমিকা বানাইছি, অত উপসংহার বানাইছি, কিন্তু পরীক্ষায় যাওয়ার পরে এই প্রশ্নটা লেখা যখন শুরু করছি, তখন আর এই ভূমিকা, এই উপসংহার মনে থাকে না, তখন নিজের মতন একটা লিখে তাড়াতাড়ি প্রশ্নে ঢুকে যায়, এই কারণে মার্কস কম আসে। ঠিক আছে, আপনারা যদি কেউ যদি পারেন যেখানে কি বলছে এই প্রশ্নটার ভূমিকা, অন্তত ট্রিপল স্টারের ভূমিকাগুলো আমার এখানে যদি ভালো ভূমিকা মনে হয়, তাহলে এটা হুবহু একটু পড়ে যায় না। আবার পড়ি, দেখেন, ফলাবর্তন হলো বার্তা পাওয়ার পর প্রাপকের যে প্রতিক্রিয়া সেইটা, আর এটা প্রেরককে জানায় যে বার্তাটি সে বুঝতে পেরেছে কিনা। মূল কথা, প্রথম বাক্যটা হচ্ছে মূল সংজ্ঞা গেল। দ্বিতীয়টা হচ্ছে কার্যকর ব্যবসায় যোগাযোগে নিশ্চিত করতে ফলাবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে সংজ্ঞা, পরে গুরুত্বপূর্ণ বললেন, শেষে কি বলছে দেখেন, এটা যদি আপনি করেন, ফলাবর্তনটা যদি দেয়, তাহলে কি হয়, বার্তার স্পষ্টতা বাড়ে, ভুল বোঝাবুঝি কমে, যোগাযোগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়। তাহলে একটা হচ্ছে সাধারণ সংজ্ঞা, পরেরটা হচ্ছে গুরুত্ব, পরেরটা হচ্ছে কি কি লাভ হয় যোগে এই ফলাবর্তন হলে। 3টা বাক্য দিয়ে ভূমিকা বানাই। আপনাদের বোধহয় ক্লিয়ার নাকি? আচ্ছা, এবার দেখেন, প্রশ্নের কাঠামোটা আপনাদের আগে বুঝাই। আপনি প্রথমে ভূমিকা তো অবশ্যই দিবেন, ভূমিকা ছাড়া হয় না। এরপরে আমি এটা ব্যাখ্যা করার জন্য 2টা জিনিস আছে, একটা হচ্ছে ফলাবর্তনের গুরুত্ব। এখন বলতে পারেন বোধহয় অষ্টম ব্যাচের কেউ একজন আমাকে বলছিলেন যে ভাই, ব্যবসা যোগাযোগের অপরিহার্য উপাদান, এখানে তো গুরুত্ব চাই নাই সরাসরি, তাহলে গুরুত্ব দিলেন কেন? তাহলে আমি প্রথমে তার কথা একমত হবার পরে পরে বলছিলাম যে গুরুত্বটা কেন দিছি। এখানে তো বলছে ফলাবর্তন ব্যবসা যোগাযোগের অপরিহার্য উপাদান, মানে ফলাবর্তনটা যে ব্যবসা যোগাযোগের খুব ভালো একটা উপাদান, সেটাই তো জানতে চাইছে, সেটাই তো বলছে, তার মানে তো গুরুত্বটাই বোঝাইছে প্রশ্নের ভিতরে। এই জন্য আমি গুরুত্ব লিখছি। এখানে আপনি অবলিক দিয়ে লিখে রাখেন, ফলাবর্তনের গুরুত্ব না দিয়ে লিখতে পারেন ফলাবর্তন অপরিহার্য উপাদান, ব্যবসা যোগাযোগের অপরিহার্য উপাদান। ঠিক আছে, অবলিক দিয়ে, যাদের কাছে নোট আছে বা যারা নোট নাই তারা নোট করে রাখেন যে ফলাবর্তনের গুরুত্ব না দিয়ে লিখবেন ফলাবর্তন ব্যবসা যোগাযোগের অপরিহার্য উপাদান। মানে এই পয়েন্টটাই আপনি এখানে লিখে ক্লোন দিয়ে এই 4টা লিখবেন। হ্যাঁ, হয় তাহলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, দেখেন এবার যোগাযোগের কার্যকারিতা নিশ্চিতকরণ। আপনারা মনে রাখেন 4টা জিনিস, ফলাবর্তন আমাদের 4টা জিনিস করবে। যেমন আমি একটা চিঠি আজকে দিলে, যেমন আজকে যে মেসেজ দিচ্ছি আপনাদের, কথা বলতেছি, আপনারা যদি ফিডব্যাক একটু রিপ্লাই না দেন বা যদি দেন, তাহলে আমার 4টা উপকার হবে আমাদের এই যোগাযোগের। দেখেন, প্রথম যোগাযোগটা কি? যোগাযোগের কার্যকারিতা নিশ্চিতকরণ। আমি একা কথা বলে গেলাম, আপনারা টোটালি কোনো কথা বললেন না, তার মানে আমি চিন্তা করবো বোধহয় আপনারা আমার কথা কেউ শুনতে পারেন না বা ঘুমাই গেছেন, তার মানে যোগাযোগটা কার্যকর হলো না। তাহলে 1 নম্বরে আপনি লিখবেন যে যোগাযোগের কার্যকারিতা নিশ্চিত করবে কে? ফলাবর্তন। আচ্ছা, 2 নম্বরে কি দেখেন, আমি যে পড়াচ্ছি, যদি আমার পড়ানোতে ভুল হয়, আমার কথায় ভুল হয়, যদি কোনো প্রশ্ন আমাদের থাকে, সেটা যদি কথা না বলেন, ফিডব্যাক না দেন, তাহলে কি ভুল সংশোধন হবে? হবে না। আপনি মাথায় ঢুকান, প্রথমটা ছিল যোগাযোগের কার্যকারিতা নিশ্চিত করতে ফলাবর্তন লাগবে, 2 নাম্বারটা ছিল ভুল সংশোধন করতে গেলে অবশ্যই লাগবে, 3 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আমি যে কথা বললাম, এটা আমার দিক দিয়ে আপনাদের দিকে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে একমুখী। আমার দিক থেকে কথাটা বেরোচ্ছে, আপনাকে যাচ্ছে। এখন আপনারা যদি ফিডব্যাক না দেন, তাহলে কি দ্বিমুখী হবে? আর যোগাযোগ মানেই হচ্ছে দ্বিমুখী, অর্থাৎ আমি কথা বললে আপনি বুঝবেন, মুখ বেঁচে থেকে বুঝলে বা একটু ইশারা দিলেও দ্বিমুখী হয়ে যাবে। আর যদি আমার দিকে নাও তাকান, ইশারাও না দেন, কোনো প্রকার সাউন্ড না করেন, তাহলে সেটা দ্বিমুখী হলো না, তাহলে যোগাযোগের ভালো সংজ্ঞার ভিতরে সেটা পড়লো না। তার মানে 3 নাম্বার গুরুত্ব হচ্ছে দ্বিমুখী যোগাযোগ সৃষ্টি। আর 4 নাম্বারটা হচ্ছে, দেখেন আমরা কেন যোগাযোগ করি, যে কোনো কাজের জন্য আমরা যোগাযোগ করি, কাজ ছাড়া কোনো যোগাযোগ নাই। আমরা যদি বিনোদনের জন্য যোগাযোগ করি, তাহলেও সেটা আমাদের বিনোদনটা আমাদের একটা কাজ, মানে আমাদের একটা উদ্দেশ্যের জন্য যোগাযোগ করি। এখন যেহেতু আমরা বিজনেস স্টাডিজ পড়তেছি,
আমাদের যোগাযোগের মূল যে শিক্ষাটা সেটা হচ্ছে কোথায়, ব্যবসা প্রতিষ্ঠানে প্রয়োগ করব, তাই না? তাহলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের বেলায় যদি আপনি ধরেন, যদি সেখানে ফিডব্যাক না থাকে, আপনি একটা মেইল দিচ্ছেন, মেইলের রিপ্লাই আসে নাই, একটা মেসেজ দিয়ে রাখছেন, উনি সিন করছে, কোনো কিছু লাইকও দেয় নাই, তার মানে বুঝলেন যে তিনি সেটা বুঝলো কি বুঝলো না, অথবা তিনি আপনার কাজটা করে দিবেন কি দিবেন না, উন্নত কর্ম পরিবেশ সৃষ্টি হলো না, কর্ম পরিবেশটা খারাপ হয়ে গেল, ঠিক না? তাহলে আবার আমি আপনাদের রিভিউ দিয়ে দেখেন, ফলাবর্তনের 4টা গুরুত্ব। একটা হচ্ছে যোগাযোগের কার্যকারিতা নিশ্চিত করতে পারবেন, ভুল সংশোধন করতে পারবেন, যোগাযোগটা দ্বিমুখী হবে, আর হচ্ছে উন্নত একটা কর্ম পরিবেশ পাবেন। ওকে, তাহলে আমি যেহেতু মূল কথাটা বোঝাই ফেলছি, আপনারা বোধহয় পড়লেই বুঝতে পারবেন। দেখেন, ফলাবর্তন নিশ্চিত করে যে প্রাপক বার্তাটি যথাযথভাবে বুঝতে পেরেছে। ভুল সংশোধনে বলা আছে যদি কোনো ভুল বোঝাবুঝি ঘটে তবে তাৎক্ষণিকভাবে তা সংশোধন করা যায়। এখানে প্রশ্ন হচ্ছে, এখানে কি তাহলে আমি বড় বড় প্যারাগ্রাফ বানাবো 4টা দিয়ে? না ভাই, প্যারাগ্রাফ বানালে ধরা খাবেন। আপনি এখানে আমার যে 4টা বাক্য আছে, আপনি 4টা বাক্যই দেন, যেটাই প্যারাগ্রাফ বানাইতে হবে সেটা আমি বলে দেব। দ্বিমুখী যোগাযোগ সৃষ্টি। আর বড় বড় প্রশ্নে যেখানে আছে, মনে করেন যে যোগাযোগের প্রয়োজনীয়তা লিখুন, সেখানে মনে করেন আপনি 8 মার্কে 8টা পয়েন্ট দিচ্ছেন, এখন 8টা পয়েন্টসে আপনি বড় বড় প্যারাগ্রাফ, অর্থাৎ 5টা করে বাক্য লিখে এক একটা প্যারাগ্রাফ বানাইতে গেলে আপনি লিখতে পারবেন না, আপনি মানে 3 ঘন্টায় আপনি 2 সেট প্রশ্ন লিখতে পারবেন না। আপনাকে 2টা বাক্য, সর্বোচ্চ 2-3টা বাক্য, ঠিক আছে? এটাই। 3 নম্বরে কি আছে দেখেন, এটি একমুখী যোগাযোগের পরিবর্তে দ্বিমুখী যোগাযোগ নিশ্চিত করে দেয়, ব্যবসার ক্ষেত্রে অপরিহার্য। 4 নম্বরে কি বলছে, কর্মী এবং ব্যবস্থাপকের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলে। আপনি সুসম্পর্ক মানেই উন্নত কর্ম পরিবেশ, ঠিক আছে? আবার সুসম্পর্ক মানেই হচ্ছে, এখানে লিখতে পারেন যোগাযোগের ফিডব্যাক আসলে, ফলাবর্তন আসলে কাজের গতি বাড়ে, হ্যাঁ, কাজটা খুব দ্রুত গতিতে হয়, অথবা সুসম্পর্ক তৈরি হয়, যেটাই বলেন না কেন, ঠিক আছে, একই জিনিস। ওকে, তাহলে এখন একটা জিনিস বলছি কিন্তু উদাহরণ, আমরা উদাহরণ দেবো। দেখেন, 3টা উদাহরণ দেবো এখানে। দেখেন, একটা হচ্ছে প্রশিক্ষণ কর্মসূচি, আমি নিজের থেকে, আর একটা হচ্ছে গ্রাহক সেবা, একটা হচ্ছে বৈঠক আলোচনা। আপনি 3টা পয়েন্ট আগে মুখস্থ করেন, প্রশিক্ষণ কর্মসূচি, গ্রাহক সেবা। দেখেন, প্রশিক্ষণ কর্মসূচি, গ্রাহক সেবা, বৈঠক আলোচনা। প্রশিক্ষণ কর্মসূচি মানে কি? মনে করেন আমি আপনাদের ট্রেনিং দিলাম, এখন ট্রেনিং দেওয়ার পরে যদি আপনারা বলেন যে না ঠিক আছে ট্রেনিং পাইছি, ভালো হয়েছে, অথবা যদি ট্রেনিং শেষে আপনাদের কাছ থেকে আমি কাজটা বুঝে না নেই যে ট্রেনিং অনুযায়ী আপনারা আসলে কাজ করতে পারতেছেন কিনা, মানে ট্রেনিং এর প্রশিক্ষণের আয়োজন শেষে যদি আমি প্রতিক্রিয়া না পাই বা কতটা ফলপ্রসূ হলো আমার এই ট্রেনিং প্রশিক্ষণ কর্মসূচি, তাহলে কিন্তু আমার এটা হবে না। তার মানে একটা এক্সাম্পল হচ্ছে প্রশিক্ষণ শেষে আপনি ফিডব্যাক নিবেন। 2 নম্বর এক্সাম্পল হচ্ছে গ্রাহক সেবা। মনে করেন আপনি একটা পণ্য সেল করলেন, ওইটার যে একটা ফিডব্যাক আসবে পণ্যটা খুব ভালো, তাহলে আপনি বুঝতে পারেন যে না ভালো চলে। আর যদি কোনো সমস্যা পায়, সেটাও ফিডব্যাকের মাধ্যমে আপনি জানতে পারলেই সংশোধন করতে পারবেন। অথবা আপনি গ্রাহককে কোনো সেবা দিচ্ছেন, সার্ভিস দিচ্ছেন, তাহলে দেওয়ার পরে আপনি ওইটা ঠিক মতন সার্ভিসিং করতে পারলেন কিনা, ওটার ব্যাপারে তো একটা ফিডব্যাক আসবে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে বৈঠক আলোচনা। দেখেন, বৈঠক এবং আলোচনার মানে কি? যে কোনো বৈঠক আর আলোচনা মানেই হচ্ছে সেখানে আপনি শুধু বলবেন আমি শুনবো তা না, আপনি বলবেন আমি শুনবো, আমি ফিডব্যাক দিব, আমিও কথা বলবো, এটা হচ্ছে বৈঠক। তার মানে যে কোনো বৈঠক ফলপ্রসূ হতে গেলে অবশ্যই সেখানে কি থাকবে, ফিডব্যাক থাকবে। তাহলে 3টা উদাহরণ, একটা হচ্ছে প্রশিক্ষণ কর্মসূচি, গ্রাহক সেবা, বৈঠক আলোচনা, ঠিক আছে? তো এখানে প্রথমে লিখবেন, কোন প্রতিষ্ঠান নতুন কর্মীদের জন্য প্রশিক্ষণ আয়োজন করলে প্রশিক্ষণ শেষে তাদের প্রতিক্রিয়া জানতে চায়, এটা প্রশিক্ষণের কার্যকারিতা বাড়ায়। দ্বিতীয় পয়েন্টে লিখবেন, একটি প্রতিষ্ঠান তার গ্রাহকদের কাছে পণ্য বা সেবা পর্যালোচনা সংগ্রহ করলে সেই মতামত অনুযায়ী তার সেবাটাকে আরো উন্নত করতে পারে। আর 3 নম্বরে লিখবেন, কোন বৈঠক বা মিটিং এ সিদ্ধান্ত গ্রহণের জন্য কর্মীদের মতামত নেওয়া প্রয়োজন। এখানে এই কথাটা লিখবেন যে মিটিং এর সিদ্ধান্ত হয়, যে কোনো একটা মিটিং আলোচনার সময় একটা সিদ্ধান্ত আসে, সেই সিদ্ধান্তটা নেবার বেলায় কর্মীরা ফিডব্যাক দিলেই সিদ্ধান্তটা হয়, নাহলে হয় না। ওকে, এবার উপসংহারের বেলায় আপনি কি লিখবেন? দেখেন, ফলাবর্তন ব্যবসা যোগাযোগের অন্যতম উপাদান যা কার্যকর যোগাযোগ নিশ্চিত করে। এখন আপনি দেখেন, উপসংহারটা বাড়তি কিছু লিখবেন না, আপনি উপরে কথা দিয়ে লেখেন, এটি এদের ভুল বোঝাবুঝি কমায়, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দক্ষতা বাড়ায়, সম্পর্ক উন্নত করে, এগুলো কিন্তু উপরে পড়ে আসছে আমরা। আবার পড়ছি, সফল ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য ফলাবর্তন গ্রহণ এবং প্রদান, মানে ফলাবর্তনটা আপনি এই যে আমি যে গ্রহণ এবং প্রদান মানে আপনি আমার মেসেজ পেয়ে আপনি একটা রিপ্লাই দিলেন, ওইটা আমি গ্রহণ করলাম, আবার আপনি একটা রিপ্লাই দিলেন, মানে গ্রহণ এবং প্রদান, আমি নিলাম আর আপনি দিলেন, দুটাই দরকার। ওকে, তাহলে এই অধ্যায়ে প্রশ্ন আছে টোটাল সাজেশনে ট্রিপল স্টার, ডাবল স্টার, অন স্টার মিলে আছে 6টা প্রশ্ন। এই 6টা পড়লে আপনাদের আশা করা যায় 3টা কক্ষ কমন পড়বে, ঠিক আছে?
আর এর বাইরে একটা জিনিস বলে রাখি, আমরা 7 মিনিটের ভিতরে ক্লাস শেষ করে দেবো। একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে প্রতি বছর কিছু কিছু প্রশ্ন আসে যেগুলো বিগত বছরে আসে নাই, আবার কোনো সাজেশন কর্তাও যিনি সাজেশন তৈরি করেন উনিও আইডিয়া থাকে না, ঠিক আছে? এরকম কিছু নতুন প্রশ্ন আসে প্রতি বছর, যেমন আমাদের এবার আসছে, যারা অষ্টম ব্যাচে পরীক্ষা দিচ্ছেন তারা জানেন। আচ্ছা, রুমা মাহমুদ, আপনি কিন্তু মিউট অবস্থায় কিন্তু আপনি আছেন, আপনাকে মিউট করে দিচ্ছি, আপনি মেসেজ দিয়ে আনমিউট করতে হলে। আচ্ছা, এখন সেই সকল প্রশ্ন কি যে প্রশ্নগুলো কখনো মানে আসার সাজেশনে নাই, বিগত বছরের প্রশ্নে নাই, আপনার স্যারও হয়তো বলতেছে না, বা আমি যে আপনাদের লিড দিচ্ছি আমিও হয়তো বলতেছি না, কিন্তু তার বাইরে কি আসতে পারে আমি সাজেশনে আমি তার একটা অংশ রাখছি, সেটা হচ্ছে এক নজর দেখে নিন। আপনি যদি রিস্ক নিতে না চান, আমি একটা পরামর্শ দিই, দেখেন আমরা অষ্টম ব্যাচে অনেক প্রশ্ন কিন্তু হুবহু বারবার পড়ে গেছি, সেই প্রশ্নগুলো কিন্তু লিখতে পারিনি, অবশেষে কিন্তু পরীক্ষার হলে যে নতুন যে প্রশ্নটা আসছে ওটা বানাই লেখা লাগছে। এখন আমার আলহামদুলিল্লাহ যে আমি বানাই যে প্রশ্নটা লিখছি, বা যেমন আমাদের ব্যবসায় যোগাযোগে অনেক আমরা যেভাবে পড়ে গেছিলাম সেভাবে প্রশ্ন হয় নাই, তখন আমি বানাই লেখা শুরু করলাম আল্লাহর ইচ্ছায়। আমার মনে হয়েছে যে প্রথম মৌলিক এবং মানবের থেকেও বেশি ভালো লিখছি ব্যবসায় যোগাযোগে, যেহেতু বানাই লিখছি, ঠিক আছে? এখন বানাই লেখার ক্যাপাসিটি এক একজন এক এক রকম, এই জন্য আপনাদের বলবো যে একটু কিছু কিছু প্রশ্ন এক নজর তাকায় না গেলে বানাই লেখা যায় না। আপনারা পরীক্ষার আগে অন্তত 6টা অধ্যায় একটু চোখ বুলাই যাবেন কিছু কিছু প্রশ্নে, যাতে বানাই লিখতে পারেন। সেই প্রশ্নগুলো কি কি সেটা হচ্ছে এক নজরে দেখে নিন অংশে আমার সাজেশনে আছে, ঠিক আছে? সেটা আমি পরবর্তীতে বলে দেব, ঠিক আছে? এই আর কি। তা ঠিক আছে, আপনারা কেউ যদি কিছু বলেন, ফিডব্যাক আমরা ফিডব্যাক করাইলাম না, যদি ফিডব্যাক দেন তাহলে ভালো লাগবে আমার জন্য, ঠিক আছে? ওকে, তাহলে আমরা ক্লাস শেষ করে দেবো, একটু ফিডব্যাক বলেন আপনাদের। আমাদের কালকের টাইম ইনশাল্লাহ কালকেও আমরা বসবো, ঠিক আছে? এরপরে আমি একটা রুটিন করে দেব, ওই রুটিন অনুযায়ী শনি রবি সোম, অথবা শনি সোম বুধ, অথবা রবি মঙ্গল বৃহস্পতি, ঠিক আছে? অথবা শুক্রবারেও হতে পারে, যেহেতু শুক্রবারে সবাই ফ্রি থাকেন, শুক্রবারটা কমন হতে পারে, ঠিক আছে? কমপক্ষে 3 দিন ইনশাল্লাহ আপনাদের নিয়ে বসবো, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন, ঠিক আছে? এই আর কি, দোয়া করবেন। তাহলে আপনাদের কোনো ফিডব্যাক দেন 5 মিনিটে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভাই, ভাইয়া, শুনতেছি। ভাইয়া আমাদের এক্সাম হইতে পারে কখন? ফার্স্ট সেমিস্টার। এক্সাম আপনাদের যেহেতু এখন অ্যাসাইনমেন্ট দেয় নাই, অ্যাসাইনমেন্ট যদি আজকে দেয় তাহলে 1 মাস টাইম দেবে অ্যাসাইনমেন্ট নেবার জন্য, বুঝছেন? 1 মাস। তাহলে আবার ওই যে ভাইয়া দেখলাম যে দ্বিতীয় সেমিস্টার ভর্তি, ওইটা আবার কবে? হ্যাঁ শোনেন, ভর্তির সাথে পরীক্ষার আর ক্লাসের সাথে পরীক্ষার কোনো সম্পর্ক নাই। পরীক্ষাটা একটু দেরিতে যদি হয়ও, আপনাদের ভর্তি আর ক্লাস একবারে ঠিক টাইমে হবে। যেমন আপনাদের 16টা ক্লাস যদি হয়ে থাকে, তাহলে আপনাদের ভর্তির দ্বিতীয় সেমিস্টারে ভর্তির ডেট দিয়ে দিয়েছে, ঠিক আছে? এখন আপনারা দ্বিতীয় সেমিস্টারে 1 মাস 1.5 মাস টাইম আছে, আপনারা ভর্তি হয়ে নিলেন, ঠিক আছে? ভর্তি হবার পরে আপনারা বইও পেয়ে গেলেন দ্বিতীয় সেমিস্টারে, কিন্তু দাঁড়ালো কি ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা। এখন ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার পড়াটা আপনারা পড়তে থাকবেন, মেইন পড়া ফার্স্ট সেমিস্টারে পড়া, সেকেন্ড সেমিস্টার ধরবেন না। তবে সেকেন্ড সেমিস্টারের ক্লাসও কিন্তু আপনাদের ভর্তি হবার পরে, ফার্স্ট সেমিস্টারের অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়ার পরে আপনাদের সেকেন্ড সেমিস্টারের ক্লাস শুরু হয়ে যাবে, পরীক্ষার আগে, ফার্স্ট সেমিস্টারের আগে। তখন আপনারা সেকেন্ড সেমিস্টারের স্যাররা কি পড়ায় একটু দেখলেন, একটু নজর রাখলেন, একেবারে পড়বেন না তা কিন্তু না, তা না হলে তো স্যারদের ক্লাস মিস হয়ে যাবে, ঠিক আছে? পড়ে একটু দেখলেন, ই করলেন, তবে মেইন ফোকাস থাকলো আপনাদের ফার্স্ট সেমিস্টারে, যেহেতু পরীক্ষা হয়নি, ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হয়ে গেল, তারপরে সেকেন্ড সেমিস্টারের পড়াটা পুরোদমে শুরু করলেন। তবে একটা জিনিস মাথায় রেখেন, সেটা হচ্ছে যদি কোনো কারণে রাজনৈতিক হট্টগোল বা করোনা এরকম কোনো সিচুয়েশনের কারণে যদি পরীক্ষা ফার্স্ট সেমিস্টারও পেন্ডিং হয় নাই, সেকেন্ড সেমিস্টারের ক্লাসও শেষ করে ফেলছে, আবার থার্ড সেমিস্টারও ভর্তি চলে আসে, তখন কিন্তু ফার্স্ট আর সেকেন্ড দুইটা মিলে একসাথে হবে। এই জন্য আপনি ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে, সেকেন্ড সেমিস্টার হবে না, এই জন্য আপনি সেকেন্ড সেমিস্টারের বই পড়লেন না, তখন কিন্তু বিপদে পড়ে যাবেন। এই জন্য আপনাকে একটু সেকেন্ড সেমিস্টারে একটু নলেজ রাখবেন টুকটাক, যাতে পরীক্ষা আসলে অন্তত 7 দিনে প্রিপারেশনটা নেওয়া যায়। তবে ভয়ের কিছু নাই, পরীক্ষা আশা করা যায় কোনো বড় কোনো করোনার মতো কিছু না আসলে এই একটার পর একটাই হবে। ফার্স্ট সেমিস্টার যেমন আমাদের ফার্স্ট সেমিস্টার হয়ে গেল সেকেন্ড সেমিস্টার পরে, ঠিক আছে? এটাই আর কি। আর ভাইয়া আমাদের, হ্যাঁ ভাইয়া আমাদের তো এক্সাম ফ্রাইডে হয় সব সময় নাকি? হ্যাঁ জি, ফ্রাইডে তো হয়, আবার মাঝে মধ্যে যখন এই যে ফার্স্ট এবং দুইটা একসাথে হয়, বা মাঝে মধ্যে অনেক সময় শনিবারে হয়, সেটা বোধহয় আপনাদের হবে না। আমি তো ফরিদপুরে ছিলাম, আমি পোস্টিং চিটাগাং, এই জন্য আমার জন্য একটু বিষয়টা কঠিন হয়ে যাবে, এই জন্য জিজ্ঞেস করলাম। বুঝতে পারছি জি, না সমস্যা নেই, শুক্রবারেই হবে আশা করা যায়।
শুক্রবার হলে সমস্যা হইবে না, ছুটি নিতে হইবে না। জি জি কামাল ভাই, শুক্রবারে হবে, এখন পর্যন্ত শুক্রবারে আমাদেরও হয়েছে, আপনাদেরও হবে। ঠিক আছে, তাহলে কালকে তাহলে কি আবার আমরা বসতে পারি? অবশ্যই রুটিন দিয়ে আমি জানাই দেবো, ঠিক আছে? আর খুব শীঘ্রই শনি সোম বুধ নাকি রবি মঙ্গল বৃহস্পতি করবো বলেন তো? ভাই আপনার যাবে সুবিধা শনি হয় করেন। সম্বুধ দিয়েন। আচ্ছা ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ যে আমার সুবিধার উপর আপনারা বলছেন। ওকে, তাহলে আমি আপনাদের শুক্রবারটা কি রাখবো এটা বলেন? শুক্রবার কমন ডে নাকি শুক্রবারটা একবার অফ দিব? শুক্রবারটা ভালো হয় আর কি। আচ্ছা, আবার একটা বিষয় হ্যাঁ, হচ্ছে, শুক্রবারটা আবার যেহেতু মনে করেন আমরা অন্যদিন অফিস করে এসে শুক্রবারে অন্যদিন পড়লাম, এরপরে শুক্রবার রাতটা কিন্তু আপনার জন্য খুব দরকার, কারণ শনিবারে আপনি চলে যাবেন অফিসে। শুক্রবার রাতে যদি আপনি আবার 1 ঘন্টা বসেন, ঠিক আছে, আপনি আপনার সুবিধা মতন ফ্যামিলিকে সময় দিয়ে শুক্রবার রাতে বসলেন, এই জন্য তাহলে শুক্রবার রাতটা কি বাদ দিব কিনা বলেন? শনি সোম বুধ রবি মঙ্গল বৃহস্পতি না, শুক্রবারটা রাখেন, রাখলে ভালো হয়। ভালো হয় না? শুক্রবারটা রাখলে ভালো হয়। আচ্ছা ওকে, ঠিক আছে, তাহলে আপনারা যেহেতু মতামত দিচ্ছেন, ওকে, সমস্যা নেই, তাহলে শুক্রবারটা রাখার চেষ্টা করব। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ সবাইকে ভালো রাখুন। ঠিক আছে, আপনাকেও আরেকটা বিষয় ধন্যবাদ। বলে রাখি, আপনাদের আপনাকেও ধন্যবাদ। কোনো প্রশ্নের উত্তর যদি বইতে না পান, সাজানো গোছানো সংক্ষিপ্ত উত্তর আমি আমার ওয়েবসাইট বাংলা আর্টিকেলস দিয়ে দেবো, আপনাদের উপকারের স্বার্থে, অন্য কোনো স্বার্থে না। ঠিক আছে, আমার কাছ থেকে যে নোট নিতে হবে, এটা কিন্তু এই নীতিতে আমি বিশ্বাস করি না। ঠিক আছে, আপনাদের কোনো উত্তর না পেলে ওয়েবসাইট দিয়ে দেবো, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যেহেতু নোট আমি আপনাদের জন্যই লিখি, যদি প্রয়োজন মনে করেন নিতে হবে এরকম কোনো কথা নাই, ক্লাসেই আমি আপনাদের অনেক সাপোর্ট দিব। যদি মনে করেন যে বাড়তি উপকারের সাথে আপনারা নিবেন, তাহলে আমাকে ঈদের আগে জানাবেন। আমি ওপেন কথা বলতে পছন্দ করি, এই জন্য বললাম। আমি কোনো ব্যবসা করতেছি না, আমার ব্যবসায়িক উদ্দেশ্যের থেকেও আমার উপকারের উদ্দেশ্যটা নিজে শেখা, মানুষকে একত্রিত করা, মানুষকে পড়ানো শেখানো, এই বিষয়টা আমার ভালো লাগে, বুঝছেন? সবার সাথে পরিচিত হচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে, এটাই। আর আপনাদের জন্য একটা সাজেশন করছি, সাজেশন বই আকারে বের করছি, এটাও আপনারা খুবই ফলপ্রসূ হবে, চাইলে ঈদের আগে নিতে পারেন। আমি 15 থেকে 20 দিনের ছুটিতে যাব গ্রামের বাড়িতে, ঠিক আছে, বাড়ির কাজ চলতেছে, এই জন্য মানে পরে আপনারা ফোন দিবেন ভাই ঈদের ছুটিতে বা ঈদের পরে, তখন কিন্তু আমি একটু মানে দিতে পারবো না, যেহেতু গ্রামে থেকে সম্ভব না, এটা বলে রাখলাম। ওকে, তাইলে সবাই যথারীতি পড়তে বসবেন। যে কোনো প্রশ্নের উত্তর না পেলে আমাকে 24 ঘন্টা সময় হাতে রেখে আমাকে মেসেজ দিবেন, আমি আমার সব সুবিধা মতো সময়, খুব দ্রুত সময়ের ভিতরে আপনি ওয়েবসাইটে প্রশ্নের উত্তরটা দিয়ে দেবো, অথবা আপনাকে আমি থাকলে ওয়েবসাইট আগে থেকে থাকলে লিঙ্কটা দিয়ে দেবো। আপনার বাংলা আর্টিকেলসটায় এই লেখাপড়া ক্যাটাগরিতে অনেক প্রশ্নের উত্তর পাবেন, অনেক হিউজ পরিমাণে। ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, তাহলে রেখে দিচ্ছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আপনাকে ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম।